ভারতের শাসন বিভাগ ক্লাস 12 সেমিস্টার 4-এর যে চতুর্থ অধ্যায় আছে, সেই চতুর্থ অধ্যায়ের ভারতীয় যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যের রাজ্যপাল বা যে কোনো রাজ্যের রাজ্যপাল, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রথম নাগরিক রাষ্ট্রপতি সম্পর্কে আলোচনা করেছি। ভারত যেমন একটা সংসদীয় শাসন ব্যবস্থা, সেই সংসদীয় শাসন ব্যবস্থায় নাম সর্বস্ব শাসক দেখা যায় এবং প্রকৃত শাসক দেখা যায়। একই রকম ভাবে প্রতিটা অঙ্গরাজ্যে নাম সর্বস্ব শাসক এবং প্রকৃত শাসক দেখা দেয়। রাজ্যগুলোর ক্ষেত্রে প্রকৃত শাসক মুখ্যমন্ত্রী এবং নাম সর্বস্ব শাসক হচ্ছেন রাজ্যপাল। এইভাবে তোমরা রাজ্যপালের ভূমিকা দেবে। ভারতবর্ষে কেন্দ্রের মতো রাজ্যগুলোতেও সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। কেন্দ্রের মতো রাজ্যের শাসন বিভাগেও একজন নাম সর্বস্ব শাসকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেই নাম সর্বস্ব শাসক হলেন রাজ্যপাল এবং রাজ্যের প্রকৃত শাসক মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ। এভাবেও ভূমিকাটা দেখা যায়। তাহলে আমরা রাজ্যপালের নিয়োগ, ক্ষমতা, যোগ্যতা, বেতন, ভাতা, পদচ্যুতি এবং তার ক্ষমতা কার্যাবলী নিয়ে আলোচনা করব। আলোচনা দীর্ঘায়িত হতে পারে, কারণ একটা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, সেই বিষয়টা সম্পূর্ণ যাতে হয় সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথমে যে পয়েন্টটা আছে, রাজ্যপালের নিয়োগ ও কার্যকাল। ভারতীয় যুক্তরাষ্ট্রে রাজ্যপাল নির্বাচিত হন না। তাহলে তিনি কিভাবে আসেন? রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়ে থাকেন। রাজ্যপালের স্বাভাবিক কার্যকালের মেয়াদ 5 বছর, কিন্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার আগেই রাজ্যপাল তার পদ থেকে পদত্যাগ করতে পারেন। তেমনি আবার রাষ্ট্রপতি তাকে পদচ্যুতও করতে পারেন। তবে একটা বিষয় লক্ষণীয়, সংবিধান অনুসারে রাজ্যপালের কার্যকাল এবং তার মেয়াদটা রাষ্ট্রপতির সন্তুষ্টির উপরেই নির্ভর করছে। রাষ্ট্রপতি যদি মনে করেন রাজ্যপালকে পদচ্যুত করাবেন, তাহলে কিন্তু সে করতে পারে। এই বিষয়টি ভারতীয় সংবিধানের 156 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এরপরে যে পয়েন্টটা রয়েছে, রাজ্যপালের যোগ্যতা। কোনো ব্যক্তি যদি রাজ্যপাল হতে চান, তাহলে সেই রাজ্যপাল হতে গেলে তাকে রাষ্ট্রপতির যোগ্যতা সম্পন্ন হতে হবে। সেই যোগ্যতার কয়েকটা পয়েন্ট রয়েছে। 1 নম্বর পয়েন্ট, তাকে ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বরে রয়েছে তার বয়স কমপক্ষে 35 বছর হতে হবে। মানে এটা আমরা রাষ্ট্রপতির ক্ষেত্রেও জেনেছিলাম, রাষ্ট্রপতির বয়সও কিন্তু 35 বছর হতে হবে। রাজ্যপালকে লোকসভা বা বিধানসভার সদস্য হওয়া যাবে না। 4 নম্বরে তিনি কোন রকম কোনো লাভজনক পদে থাকতে পারবেন না। এইগুলো রাজ্যপালের যোগ্যতা। এরপরে রয়েছে রাজ্যপালের বেতন ও ভাতা। রাজ্যপালের বেতন ও ভাতাটা পার্লামেন্ট দ্বারাই স্থির করা হয়ে থাকে। ভারতীয় সংবিধানের যে 12টি তফসিলি রয়েছে, সেই তফসিলির মধ্যে দ্বিতীয় তফসিলিতে যে বেতন ভাতার বিষয়ে উল্লেখ রয়েছে, সেই অনুসারে তিনি বেতন ও ভাতা পেয়ে থাকেন। পার্লামেন্ট রাজ্যপালের বেতন ও ভাতা কমাতে বা বাড়াতে পারে না। তবে এটা লক্ষণীয় বিষয়, রাজ্যপাল তার যখন কার্যকালের মধ্যে রয়েছেন, তা তো কোনোভাবেই বেতন ও ভাতাকে কমানো যায় না। তারপরের পয়েন্ট, রাজ্যপালের বিশেষ অধিকার। এই যে ছোট ছোট করে পয়েন্টগুলো আলোচনা করা হচ্ছে, এগুলো কিন্তু 2 নম্বরের জন্য আসতে পারে, সেই হিসাবে আলোচনা করা হচ্ছে। তাহলে রাজ্যপালের বিশেষ অধিকার কি কি গুলো রয়েছে? রাজ্যপাল তার অধিকার বলে তার ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে যে সমস্ত কার্যগুলো সম্পাদন করেন, মানে যে সমস্ত কাজগুলো করেন, সেই কাজগুলো করার জন্য আদালতে তিনি জবাবদিহি করতে যান না বা জবাবদিহি করতে হয় না। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে রয়েছে রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না, তবে দেওয়ানি মামলা করা যায়। দেওয়ানি মামলা রুজু করার আগে 2 মাস আগে নোটিশ দিতে হয়। এইগুলো রাজ্যপালের বিশেষ অধিকার। নেক্সট পয়েন্ট, রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে প্রথা। রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে 2টি প্রথা রয়েছে। যিনি রাজ্যপাল হবেন, তিনি যে রাজ্যের ব্যক্তি, সেই রাজ্যের রাজ্যপাল হিসাবে তিনি নিয়োগ পাবেন না। 1 নম্বর। 2 নম্বরে কোন রাজ্যে রাজ্যপাল নিয়োগের আগে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতিকে অবশ্যই পরামর্শ করতে হবে। তাহলে এইভাবে অনেকগুলো আমরা ছোট ছোট পয়েন্ট আলোচনা করলাম। এইবারে আমরা মূল বিষয়টাতে আসি। মূল আলোচনা যে বিষয়টা, রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী। আমরা রাষ্ট্রপতির ক্ষেত্রে যে সমস্ত পয়েন্টগুলো আলোচনা করেছিলাম, সেই পয়েন্টগুলোই কিন্তু এখানে রয়েছে। সেখানে যেমন রাষ্ট্রপতি পার্লামেন্টের
অবিচ্ছেদ্য অংশ, সেরকম একই রকম ভাবে একটি রাজ্যের রাজ্যপাল আইনসভার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দু একটি বিষয় ছাড়া বাদ বাকি যে বিষয়গুলো রয়েছে, রাষ্ট্রপতি ও রাজ্যপাল একই রকম, তার মধ্যে কোনো ভিন্নতা নেই। যেখানে ভিন্নতা রয়েছে সেই বিষয়টা একটু জোর দিয়ে বোঝানোর চেষ্টা করব। তাহলে প্রথম যে পয়েন্টটা রয়েছে, শাসন সংক্রান্ত ক্ষমতা। তাহলে একটা রাজ্যের রাজ্যপাল শাসন বিভাগীয় প্রধান, মানে একটা রাজ্যের শাসন সংক্রান্ত সমস্ত ক্ষমতা রাজ্যপালই প্রয়োগ করে থাকেন। সেই ক্ষমতাগুলি তিনি নিজে প্রয়োগ করতে পারেন বা অধস্তন যে কর্মচারী রয়েছে সেই কর্মচারীর মাধ্যমে প্রয়োগ করতে পারেন। তাহলে সেই একই ব্যাপার, অধস্তন কর্মচারী বলতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ। এই বিষয়টি ভারতীয় সংবিধানের 154 নম্বর ধারাতে বর্ণিত রয়েছে। এই শাসন সংক্রান্ত ক্ষমতার আরো কিছু বিষয় রয়েছে, সেগুলো 1, 2, 3, 4 পয়েন্ট করে আলোচনা করব, বা তোমরা সেই পয়েন্টগুলোকে এক লাইন করে শাসন সংক্রান্ত যে ক্ষমতা আছে সেখানে তোমরা লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। মানে পরীক্ষক এটাই বুঝতে পারবে যে বিষয়গুলো তোমরা জানো। প্রথম পয়েন্ট, নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। এই পয়েন্টটা কিন্তু আমরা রাষ্ট্রপতির ক্ষেত্রেও আলোচনা করেছিলাম। রাজ্যপাল মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য, অ্যাডভোকেট জেনারেল, রাজ্য অর্থ কমিশনের সদস্য, রাজ্যের যে পিএসসি রয়েছে পাবলিক সার্ভিস কমিশন তার সদস্য, রাজ্য নির্বাচন কমিশনের সদস্যদের তিনি নিয়োগ করতে পারেন। তাহলে তাদের যদি তিনি নিয়োগ করতে পারেন, তাহলে পদচ্যুতও করতে পারেন। তাহলে এটা দ্বিতীয় নম্বর পয়েন্ট, অপসারণ সংক্রান্ত ক্ষমতা। রাজ্যপাল রাজ্যের যে কোনো মন্ত্রী, অ্যাডভোকেট জেনারেল, রাজ্য অর্থ কমিশনের সভাপতি এদেরকে তিনি পদচ্যুত করতে পারেন। 3 নম্বর, রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করা। সংবিধানের 356 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার বিষয়টি উল্লেখিত রয়েছে। তাহলে একটা রাজ্যে যখন রাষ্ট্রপতি শাসন জারি করা হবে তখন কেন্দ্র জানতে চাইবে যে রাজ্যের পরিস্থিতি কেমন। সেই রাজ্যের পরিস্থিতি সম্পর্কে বিশদে বর্ণনা করবেন রাজ্যপাল। রাজ্যপালের বক্তৃতার উপরে রাষ্ট্রপতি সন্তুষ্ট হলে তবেই একটা রাজ্যের ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। 4 নম্বর, বিশ্ববিদ্যালয়ের আচার্য বা চ্যান্সেলর। যে রাজ্যের যিনি রাজ্যপাল, সেই রাজ্যে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে তিনি আচার্য হিসাবে কাজ করেন বা চ্যান্সেলর হিসাবে কাজ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিযুক্ত করেন। উপাচার্য বলতে ভাইস চ্যান্সেলর, ভিসি নিয়োগ করে থাকেন। এটা রাজ্যপালের শাসন সংক্রান্ত ক্ষমতা। 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে, আইন সংক্রান্ত ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতি যেমন পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ, একই রকম ভাবে রাজ্যগুলির ক্ষেত্রে রাজ্যপাল রাজ্য আইনসভার অবিচ্ছেদ্য অংশ হিসাবেই কাজ করে থাকেন। যেহেতু তিনি রাজ্য আইনসভার অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে কাজ করে থাকেন, সেই জন্য যে সমস্ত কাজগুলো তার মধ্য দিয়ে হয়ে থাকে সেই কাজগুলো আমরা একে একে করে আলোচনা করব। এটাও কিন্তু সেই একই রকম ভাবে রাষ্ট্রপতি পার্লামেন্টের সদস্য হিসাবে যা করতেন, এক্ষেত্রে রাজ্যপাল রাজ্য আইনসভার ক্ষেত্রে একই রকম ভাবে কাজ করে থাকেন। প্রথমে যেটা আছে, রাজ্য আইনসভার অধিবেশন সংক্রান্ত ক্ষমতা। রাজ্যপাল রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করতে পারেন, স্থগিত রাখতে পারেন, বা রাজ্য আইনসভার কার্যকালের মেয়াদ কত, 5 বছর, তাহলে সেই 5 বছর অতিক্রান্ত হওয়ার আগেই রাজ্য আইনসভা ভেঙে দিতে পারেন। তখন থেকে আলোচনা করছি রাজ্য আইনসভা। রাজ্য আইনসভা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য যে আইনসভাটা আছে তার নাম বিধানসভা। আমাদের পশ্চিমবঙ্গের আইনসভার একটি কক্ষ রয়েছে, দুটি কক্ষ নেই। দুটি কক্ষ যেখানে থাকবে তাকে বলা হবে বিধান মণ্ডলী। সেই বিধান মণ্ডলীর উচ্চ কক্ষের নাম বিধান পরিষদ, নিম্ন কক্ষের নাম বিধানসভা। আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা রয়েছে। তাহলে রাজ্যপাল বিধানসভার অবিচ্ছেদ্য অংশ। তিনি বিধানসভাকে তার কার্যকালের মেয়াদের আগেই ভেঙে দিতে পারেন। দ্বিতীয় পয়েন্ট, যৌথ অধিবেশনের আহ্বান। সাধারণ বিল নিয়ে দুটি কক্ষের মধ্যে যদি দ্বন্দ্ববিরোধের সৃষ্টি হয় তাহলে তার নিষ্পত্তির জন্য রাজ্যপাল যৌথ অধিবেশনের আহ্বান করেন এবং তিনি যৌথ অধিবেশনে ভাষণ দেন। তাহলে যেটা আমরা আলোচনা করলাম, যৌথ অধিবেশন হবে দুটি কক্ষের মধ্যে। আমাদের পশ্চিমবঙ্গে তো দুটি কক্ষ নেই, তাহলে যৌথ অধিবেশনের প্রসঙ্গটাই আসে না। যে সমস্ত রাজ্যে, ভারতবর্ষের 6টি রাজ্য আছে, সেই 6টি রাজ্যে আইনসভা 2 কক্ষ বিশিষ্ট, সেই সব রাজ্যের ক্ষেত্রে যৌথ অধিবেশন আহ্বান করে রাজ্যপাল। 3 নম্বর পয়েন্ট, ভাষণ প্রদানের ক্ষমতা। বিধানসভা নির্বাচনের পর প্রথম যে অধিবেশনটা অনুষ্ঠিত হয়
সেই অধিবেশনে ভাষণ দিয়ে থাকেন রাজ্যপাল, উদ্বোধনী ভাষণ। এবং প্রত্যেক বছর যখন অধিবেশন শুরু হয়, সেই অধিবেশন শুরু হওয়ার সময় তিনি তার বক্তৃতা দিয়ে থাকেন বা ভাষণ দিয়ে থাকেন। এটা রাজ্যপালের একটা ক্ষমতা রয়েছে। 4 নম্বর, আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। রাজ্যপালের সম্মতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না, যেটা আমরা রাষ্ট্রপতির ক্ষেত্রেও আলোচনা করেছিলাম। রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না। এছাড়া রাজ্যপাল রাজ্য আইনসভা কর্তৃক যে সমস্ত বিলগুলো রয়েছে, সেই বিলগুলো সম্পর্কে নিজে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ করেন না, সেগুলো তিনি রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রেরণ করতে পারেন। 5 নম্বর, বিলে সম্মতি জ্ঞাপন। রাষ্ট্রপতির মতোই একই রকম ভাবে অঙ্গরাজ্যের যিনি রাজ্যপাল আছেন, তিনি বা তার কাছে অর্থ বিল ছাড়া অন্যান্য বিল সই করার জন্য পাঠানো হলে তিনি সেই বিলগুলো স্থগিত করে দিতে পারেন। মানে সম্মতি দিতে পারেন, আবার সম্মতি নাও দিতে পারেন। এমনকি রাজ্য আইনসভা কর্তৃক যে বিলগুলো রাজ্যপালের সই করার জন্য এসেছে, সেই বিলে তিনি সই না করে পুনর্বিবেচনার জন্য আবার বিধানসভায় পাঠাতে পারেন বা রাজ্য আইনসভাতে পাঠাতে পারেন। নেক্সট পয়েন্ট, অধ্যাদেশ জারি করার ক্ষমতা। এটাও কিন্তু আমরা রাষ্ট্রপতির ক্ষেত্রে আলোচনা করেছিলাম। বিধানসভার অধিবেশন যখন বন্ধ থাকে, তখন কোনো বিষয়ে আইন তৈরি করার প্রয়োজন থাকলে রাজ্যপাল অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। তবে এইরূপ অর্ডিন্যান্স বা অধ্যাদেশ যখন বিধানসভা শুরু হবে, শুরু হওয়ার 6 সপ্তাহের মধ্যে এই অধ্যাদেশটাকে পাস করাতে হয়, তা না হলে এই অধ্যাদেশ বাতিল হয়ে যায়। এরপরে মূল 3 নম্বর পয়েন্ট, অর্থ সংক্রান্ত ক্ষমতা। রাজ্যপালের অনুমতি ছাড়া কোনো ব্যয় বরাদ্দ দাবি উত্থাপন করা যায় না। রাজ্যপালের অনুমতি ছাড়া কোনো অর্থ বিল আইনসভায় আলোচনা করা যায় না। রাজ্যপাল রাজ্যের যে অর্থমন্ত্রী রয়েছে, সেই অর্থমন্ত্রীর মাধ্যমে বার্ষিক আয় ব্যয়ের রিপোর্ট পেশ করে থাকেন। মানে প্রত্যেক বছর আর্থিক বছর যখন শেষ হয়, তখন বিধানসভাতে যে বাজেট পেশ হয়, সেই বাজেট পেশ করে থাকেন রাজ্যপাল। কার মাধ্যমে? রাজ্যের যে অর্থমন্ত্রী আছে, সেই অর্থমন্ত্রীর মাধ্যমে। এটাও কিন্তু কেন্দ্রের মতো একই রকম। রাষ্ট্রপতি কেন্দ্রের যে অর্থমন্ত্রী আছে, সেই অর্থমন্ত্রীর মাধ্যমে প্রত্যেক বছর আর্থিক বছর শেষ হলে বাজেট পেশ করে থাকেন। তাহলে এইগুলো রাজ্যপালের অর্থ সংক্রান্ত ক্ষমতা। 4 নম্বরে রয়েছে বিচার সংক্রান্ত ক্ষমতা। আমরা জেনেছিলাম কি বিচারপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি। তাহলে হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি ওই রাজ্যে যিনি রাজ্যপাল আছেন তার সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন। এটা রাজ্যপালের একটা বিচার সংক্রান্ত ক্ষমতা। 2 নম্বর, রাজ্যের যে দেওয়ানি আদালত রয়েছে, সেই দেওয়ানি আদালতের বিচারপতিদের নিয়োগ করে থাকেন রাজ্যপাল। তাদের তিনি যেমন নিয়োগ করতে পারেন, তাদেরকে তিনি বদলি করতে পারেন, পদোন্নতি করতে পারেন। এই সমস্ত ক্ষমতাগুলো রাজ্যপালের রয়েছে। 3 নম্বর ক্ষমতা, এটাও কিন্তু রাষ্ট্রপতির রয়েছে, কিন্তু একটু ভিন্ন স্বাদের। রাজ্যপাল রাজ্য আইন অনুসারে কোনো দণ্ডপ্রাপ্ত বা শাস্তিপ্রাপ্ত ব্যক্তি যিনি রয়েছেন, তিনি তার দণ্ডকে হ্রাস করতে পারেন, শাস্তি হ্রাস করতে পারেন। কিন্তু রাষ্ট্রপতির মতো কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন না। তাহলে এটা গেল রাজ্যপালের বিচার সংক্রান্ত ক্ষমতা। এইবারে যে পয়েন্টটা রয়েছে, এটা কিন্তু রাষ্ট্রপতির নেই, এটা শুধুমাত্র রাজ্যপালের রয়েছে। সেই ক্ষমতাটা হচ্ছে কি? স্বেচ্ছাধীন ক্ষমতা। রাজ্যপালের এই স্বেচ্ছাধীন ক্ষমতা ভারতীয় সংবিধানের 163 1 নম্বর ধারাতে বর্ণিত রয়েছে। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে সেই সমস্ত ক্ষমতাগুলোকে বোঝায় যেগুলো তিনি, মানে রাজ্যপাল, রাজ্য মন্ত্রিসভার পরামর্শ ছাড়া স্ববিবেচনা অনুযায়ী নিজের সিদ্ধান্ত অনুযায়ী গ্রহণ করে থাকেন। এগুলোকে বলা হবে তোমার স্বেচ্ছাধীন ক্ষমতা, যেটা বললাম 163 1 নম্বর ধারাতে এই বিষয়গুলো বর্ণনা করা রয়েছে। এইখানে 2-1টা পয়েন্ট আলোচনা করা যাক কোন কোন ক্ষেত্রে রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে থাকেন। ধরো কোনো একটি রাজ্যের রাজ্যপাল তাকে অন্য একটা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক হিসাবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি। সেক্ষেত্রে রাজ্যপাল ওই রাজ্যের, মানে সংশ্লিষ্ট রাজ্যে যে তিনি রাজ্যপাল হয়ে আছেন, ওই রাজ্যে যে মন্ত্রিসভা আছে, তার মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ না করেই তিনি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক হিসাবে কাজ করবেন। এখানে তিনি নিজের ইচ্ছা অনুযায়ী শাসন কার্য পরিচালনা করেন। অনেকগুলো আছে, 2-1টা দেখা যাক। আসামের রাজ্যপাল
উপজাতি অধ্যুষিত যে অঞ্চলটা রয়েছে সেক্ষেত্রে তিনি স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এইভাবে মহারাষ্ট্র, গুজরাটের যে রাজ্যপাল রয়েছেন তিনি কিন্তু সেই ক্ষেত্রে সেই সমস্ত রাজ্যের জন্য স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে থাকেন। তাহলে এইভাবে আমরা 5টা মূল রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করলাম। এরপরে আমরা আসি রাজ্যপালের যে পদমর্যাদা, রাজ্যপালকে আমরা প্রকৃত শাসক বলবো কি বলবো না, এই পয়েন্টের আলোচনাতে। প্রথমে যেটা রয়েছে, রাজ্যপালকে প্রকৃত শাসক বলা যেতে পারে। তার যে পয়েন্টটা রয়েছে, রাজ্যের প্রধান শাসক। আমরা জেনেছি, প্রথমেই আলোচনাতে শুরুতেই বলেছিলাম যে রাজ্যপাল রাজ্যের প্রধান প্রশাসক। রাজ্য সরকারের যাবতীয় কার্য রাজ্যপালের নামেই সম্পাদিত হয়। তাহলে তিনি প্রকৃত শাসক। 2 নম্বর, মন্ত্রীদের নিয়োগ ও পদচ্যুতি। রাজ্যপাল মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যকে নিয়োগ করে থাকেন। এমনকি রাজ্যপালের সন্তুষ্টির উপরে মন্ত্রীগণ স্বপদে বহাল থাকেন। এটা ভারতীয় সংবিধানের 164 1 নম্বর ধারাতে আলোচনা করা রয়েছে। সংবিধানের এই ধারাটি অনুসারে রাজ্যপাল কিন্তু প্রকৃত শাসক একটা রাজ্যের ক্ষেত্রে। 3 নম্বর, অধ্যাদেশ জারি করার ক্ষমতা বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। রাজ্য আইনসভা যখন বন্ধ থাকে তখন রাজ্যপাল বিশেষ প্রয়োজনে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। 4 নম্বর, স্বেচ্ছাধীন ক্ষমতা। রাজ্যপালের কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতা প্রয়োগের সময় তিনি রাজ্য যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করেন না। তাহলে এই 4টি পয়েন্টের মধ্যে আমরা বুঝতে পারলাম যে রাজ্যপাল কোনোভাবেই নিয়মতান্ত্রিক শাসক নন। মানে উল্টো করে বলতে গেলে রাজ্যপাল একটা রাজ্যের প্রকৃত শাসক। এরপরে যে মূল পয়েন্টটা রয়েছে, রাজ্যপাল একটা রাজ্যের প্রকৃত শাসক নন বা নিয়মতান্ত্রিক শাসক। এই পয়েন্টের যে সাব পয়েন্টগুলো রয়েছে সেগুলো 1, 2, 3, 4 করে আলোচনা করা হবে। প্রথম পয়েন্টটা রয়েছে, তিনি নির্বাচিত নন, মনোনীত শাসক। রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত ব্যক্তি। তিনি জনগণের দ্বারা নির্বাচিত হন না। যেহেতু তিনি জনগণের দ্বারা নির্বাচিত হন না, সেহেতু তিনি একটা রাজ্যের জন্য কোনোভাবেই প্রকৃত শাসক হতে পারেন না। 2 নম্বর পয়েন্ট, মন্ত্রী পরিষদের পরামর্শ গ্রহণ করতে তিনি বাধ্য। সংবিধান অনুযায়ী রাজ্যপাল মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য। একটা রাজ্যের ক্ষেত্রে তিনি কোনোভাবেই নিজ সিদ্ধান্তে চলতে পারেন না। সেই জন্য তাকে মন্ত্রিসভার পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হয়। আমরা রাজ্যপালের প্রথা জেনেছিলাম। প্রথাটা কি? রাজ্যপাল যে রাজ্যের ব্যক্তি সেই রাজ্যের রাজ্যপাল হিসাবে তিনি নিযুক্তি পান না। তাহলে তিনি অন্য কোনো রাজ্যে যাচ্ছেন নাম সর্বস্ব শাসক হয়ে, সেখানে তিনি ওই রাজ্যের কিছু তো বোঝেন না। অবশ্যই তাকে তার জন্য রাজ্য মন্ত্রিসভার পরামর্শ নিয়েই চলতে হবে। 3 নম্বর পয়েন্ট, রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি মাত্র। রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। ফলে তাকে সবসময় কেন্দ্রের নির্দেশ মেনেই চলতে হয়। 4 নম্বর পয়েন্ট, প্রতীকী প্রধান। সংসদীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে যেমন প্রকৃত শাসক থাকেন, নাম সর্বস্ব শাসক থাকেন, সেই রকম প্রতীক হিসাবে রাজ্যগুলোর ক্ষেত্রেও নাম সর্বস্ব শাসক হিসাবে রাজ্যপালকে রাখা হয়েছে সাংবিধানিক প্রধান করে, যেহেতু ভারতবর্ষটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এইভাবে তোমরা রাজ্যপালের পদমর্যাদা, মানে রাজ্যপালকে প্রকৃত শাসক বলা যাবে কি না, এই বিষয়টা তোমরা আলোচনা করবে। তাহলে আমরা পুরো বিষয়টা আলোচনা করে বুঝতে পারলাম, রাজ্যপাল কোনোভাবেই নিজ সিদ্ধান্ত অনুসারে একটা রাজ্য পরিচালনা করতে পারেন না। তাকে রাজ্য পরিচালনা করতে হলে রাজ্যের যে মন্ত্রিসভা রয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী তাকে চলতে হয়। অন্যদিক থেকেও বলা যায়, রাজ্যপাল এজেন্ট বা দালাল হিসাবে কাজ করে থাকেন, কেন্দ্রের প্রতিনিধি হিসাবে কাজ করে থাকেন। রাজ্যগুলো কিভাবে পরিচালিত হচ্ছে তা লক্ষ্য নজর করার জন্য কেন্দ্র থেকে একজন প্রতিনিধি প্রেরণ করা হয়েছে, যে প্রতিনিধি রাজ্যপাল নামে পরিচিত। এভাবে তোমরা উপসংহারটা দেবে। ঠিক আছে? রাজ্যপাল এবং রাষ্ট্রপতি একই রকম ভাবে 2-1টা ক্ষেত্র ছাড়া, এটা প্রথমেই আমরা আলোচনা করেছি। ঠিক আছে? দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে, কমেন্ট, লাইক অবশ্যই করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।